সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল এস এর নিয়মিত আয়োজন অর্থনীতির কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ফুলেল চৌধুরী। দর্শক, আজকে এই স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন জনাব গোলাম মাহবুব লিটন, সাংবাদিক ও কলামিস্ট। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদেরকেও স্বাগত। ওকে। দর্শক, আপনারা জানেন আমাদের অর্থনীতির কথা অনুষ্ঠানে আমরা প্রতি সপ্তাহে আপনাদের কাছে আসি, দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে নিয়ে আসি। আমরা ছোট থেকে বড় নানাবিধ বিষয় আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করি। আজকে আমরা যে বিষয় নির্ধারণ করেছি, আজকে আমাদের বিষয় হচ্ছে বর্তমান সময়ে পুঁজি বাজারে বিনিয়োগ করা কতটুকু নিরাপদ। আমরা দেখছি যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে বেশ কিছু একটা গরম অবস্থা চলছে, সেই জায়গায় অন্যদিকে পুঁজি বাজারের অবস্থাও খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনায় নিয়ে আসবো। জনাব গোলাম মাহবুব লিটন, আমরা আলোচনা শুরু করতে চাই। আপনি কেমন দেখছেন অ্যাট প্রেজেন্ট পুঁজিবাজার কেমন আছে? ধন্যবাদ। বর্তমানে পুঁজিবাজারের অবস্থা আসলে খুবই খারাপ। আপনি দেখবেন যে খুবই খারাপ। ওকে। খুবই খারাপ। কারণ আপনি দেখবেন যে পুঁজিবাজারে কিন্তু রক্তক্ষরণ হচ্ছে। আর এই রক্তক্ষরণটা বাড়িয়ে দিয়েছে গেল সপ্তাহে আপনার বিএসইসিতে যে ঘটনাটা ঘটেছে। এই রকম ঘটনা খুবই ন্যক্কারজনক অর্থনীতির জন্য, একটা দেশের জন্য। কারণ একটি দেশের চালিকা শক্তি হচ্ছে দেশের অর্থনীতি। আর অর্থনীতির আঁতুড়ঘর হচ্ছে পুঁজিবাজার। আর এই পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সেই এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং ৩ কমিশনারের পদত্যাগের জন্য কর্মকর্তা কর্মচারীরা সেখানে আপনার এমন সব অনভিপ্রেত ঘটনা ঘটিয়েছে, যাতে করে আমাদের পুঁজিবাজারের উপর থেকে বিনিয়োগকারীদের আস্থা কিন্তু আরও কমে গেছে। এমনিতেই রক্তক্ষরণ হচ্ছিল, তারপরে যখন আস্থা কমে গেল, তাতে করে আপনার পুঁজিবাজারের অবস্থা যে এখন খুবই বেহাল, খুবই নাজুক, খুবই আ শোচনীয়, এটা বলাই বাহুল্য। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে গেল বেশ কিছুদিন ধরে, মানে প্রথম যখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে তখন কিন্তু পুঁজিবাজারের সূচক কিছুটা উঠছিল, হুম। উঠে আসছিল। এবং এবং আমি যদি আপনার সাথে একই সাথে তাল মিলিয়ে বলি, এই জনগণের ভাষায় মানুষ কিন্তু একটা আশার আলো দেখতে পাচ্ছিল। জি, জনগণের মধ্যে, আপনি সাংবাদিক, আপনি আমার চেয়ে আরো ভালো জানেন, জি। জনগণের মধ্যে এই আশার আলোটা ছিল যে এবার বুঝি পুঁজিবাজারটা ঘুরে দাঁড়াবে। এবার বুঝি শেয়ার ব্যবসায় যে গত ১৫ বছরে লস করেছি সেটা পুষিয়ে নিতে পারবো। কিন্তু না, না, চিত্র পাল্টে যাচ্ছে। হ্যাঁ, সেরকম কিছু হয়নি। প্রথম দিকে প্রত্যাশাটা ঐরকম ছিল এবং প্রত্যাশাটা খুব বেশি ছিল। বেশি ছিল বলেই আপনি দেখবেন যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর প্রথম ৪-৫ দিনে সূচক খুবই ঊর্ধ্বমুখী ছিল। হুম। কিন্তু ধীরে, ধীরে সেই সূচকটা কিন্তু আবার সেই আগের জায়গায় এসে পতিত হয়েছে। আপনার আ এখন কিন্তু আপনার বাজার থেকে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে। তারা হুম। শেয়ারে কিন্তু তারা যেই অর্থ বিনিয়োগ করেছিল সেই অর্থ ফেরত পাচ্ছে না। কিন্তু তারা ভাবছে যে এখন যেই পরিমাণ অর্থই আমার আসুক না কেন, এই অর্থ নিয়ে আমার সটকে পড়া উচিত, কেটে পড়া উচিত। এখন কিন্তু বিনিয়োগকারীরা খুবই হতাশ লস এবং দিয়েই চলে যেতে চাচ্ছেন। হ্যাঁ, লস দিয়েই তারা চলে যেতে চাচ্ছে এবং এটা কিন্তু একটা দেশের জন্য খুবই অশনি সংকেত। কারণ একটা দেশের অর্থনীতি যখন এইরকম একটা ফাঁদে পড়ে যায়, পুঁজিবাজার যখন ফাঁদে পড়ে যায়, অটোমেটিক অর্থনীতি ফাঁদে পড়ে যায়। আর অর্থনীতি যখন ফাঁদে পড়ে যায়, তখন দেশের এগিয়ে যাওয়ার কথা আপনি মুখে যতই বলেন না কেন, কখনোই সম্ভব না আসলে। আচ্ছা, আমরা যদি ওই ঘটনাটায় আবার একটু ফিরে যাই, যে জি, ঘটনাটা আমরা বলছিলাম যে দুঃখজনক একটা ঘটনা কয়েকদিন আগে ঘটেছে। জি। যদিও সেটা পরবর্তীতে ঠিক হচ্ছে বলে আমরা জানতে পেরেছি যতটুকু গণমাধ্যমে। সে আসলে আপনার কাছে কি মনে হয় এই ঘটনার পেছনের গল্পটা কি? কেন এমন ঘটনা ঘটাতে হবে? দেখেন আসলে মানে উম ঘটনাটা ঘটেছিল কর্মকর্তা কর্মচারীরা আপনার ৪ দফা দাবি আদায়ের জন্য আসলে অ্যা তারা আপনার এই ঘটনাটা ঘটিয়েছিল এবং দুঃখজনক হলেও সত্যি, তারা যেইভাবে ঘটনাটা ঘটিয়েছে এটা খুবই অনভিপ্রেত এবং অপ্রত্যাশিত এবং এটা কোনোভাবেই কারো কাছেই কাম্য না। এইটা কোনোভাবেই কাম্য না। কারণ তারা আ বৈঠক করছিলেন, বিএসইসির এই কমিশনার এবং চেয়ারম্যান বৈঠক করছিলেন। তারা সেই রুমে প্রবেশ করে তাদের ওয়াইফাই বন্ধ করে দিয়েছে, মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে, অকথ্য ভাষায় গালাগাল করেছে। তাদের দাবি দেওয়া সঠিক হতে পারে, কিন্তু দাবি দেওয়া আদায়ের যেই কৌশলটা তারা নিয়েছিল এটা খুবই ন্যক্কারজনক। এটা কখনোই প্রত্যাশিত নয়। তারা এইরকম আচার-আচরণ করেছে এবং এইটার বিপরীতে আবার পরবর্তী সময়ে বিএসইসির যে চেয়ারম্যান আছেন, তার বডিগার্ড তিনি আবার বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। এইটাও কিন্তু প্রত্যাশিত না। এবং এই যে পরস্পরের কাদা ছোড়াছুড়ি, এই কাদা ছোড়াছুড়ির কারণে কিন্তু আসলে আমাদের বিনিয়োগের যে ক্ষেত্রটা, এই বিনিয়োগের ক্ষেত্রটা সারা বিশ্বেই কিন্তু প্রশ্নবিদ্ধ হলো।
তো এইটা কখনোই কাম্য না, এবং ভবিষ্যতে যেন এই ঘটনা এখন না তাহলে ঘটে। ওনাদের দাবি দেওয়া সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? ওনাদের দাবি দেওয়া ছিল মূলত আপনার ওরা চেয়েছিল ও আপনার অদক্ষতা, ওদের ভাষ্য ছিল যেটা, সেটা হচ্ছে অদক্ষতা এবং অযোগ্যতার কারণে অভিযোগ তুলে তারা বিএসইসি চেয়ারম্যান এবং ৩ কমিশনার তারা পদত্যাগ চেয়েছিলেন। কিন্তু পদত্যাগ চাওয়ার যে ভাষাটা, সেই ভাষাটা খুবই ছিল অনভিপ্রেত, এবং এই ভাষায় এখন এসে অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায়, যখন আমাদের প্রত্যাশা আকাশচুম্বী, তখন এসে এইরকম একটা বিধ্বংসী প্রক্রিয়ায় তাদের দাবি দেওয়া আদায়ের যে এবং তারা কর্মবিরতি পালন করবে, অফিসে যাবে না, বিনিয়োগের বাজার বন্ধ থাকবে। তো এইটা কিন্তু খুবই অপ্রত্যাশিত, এবং এইটা কিন্তু শুধু তাদের ক্ষতিই না, তাদের দাবি দেওয়া আদায় করতে গিয়ে তারা পুরো দেশের ক্ষতি করেছে। এখন যদি বলা হয় যে আপনারা দাবি আদায় করতে, আপনারা যে দাবিগুলো আদায় করতে চেয়েছেন সেই দাবিগুলো পূরণ করা হলো, কিন্তু দেশের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণটা কে দেবে? তাদের কিন্তু সেই ক্ষমতা নেই, সেই সক্ষমতা, সেই অবস্থা কিন্তু তাদের নেই যে তারা আসলে দেশের সেই ক্ষতিপূরণটা দেবে। কারণ আপনার পুঁজিবাজারের ভাবমূর্তি খুবই বিনষ্ট হয়েছে তাদের এইরকম আচরণের কারণে। এটা খুবই কষ্টদায়ক। একটা দেশের সচেতন নাগরিক হিসাবে এটা আপনার আমার কাছে কখনোই প্রত্যাশিত না। আচ্ছা, পুঁজিবাজার নিয়ে যেহেতু কথা হচ্ছে, একটু পিছনে যদি যাই, আমরা গত ১৫ বছরের কথা মাঝখানে একটু উঠে এসেছিল। আপনি জানেন যে আমরা হয়তোবা ২০১১-১২ সে সালের দিকে দেখেছিলাম পুঁজিবাজার একটা ধস নামার পরেও কিছুটা একটু উঠছিল। আর তারপর যে পড়ে গেল, আর মানুষ সেভাবে আস্থা ফিরে পাচ্ছিল না। মানে আপনার কাছে কি মনে হয় যে ওই সময়টাতে পুঁজিবাজার আসলে কেন উঠছিল না? ওখানে কি কলকাঠি ছিল যে কলকাঠির কারণে এটা আর ফ্লারিশ হতে পারছিল না? আচ্ছা, দেখুন, এইখানে কথা বলতে গেলে তাহলে আপনার বিগত সরকারের আচরণ আ এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার, রাষ্ট্রের বিভিন্ন কাঠামোকে ব্যবহার, মানে ব্যবহার ঠিক বলা ঠিক হবে না। বিভিন্ন রাষ্ট্র অপব্যবহার। কাঠামোর যে অপপ্রয়োগের মাধ্যমে যে আ তাদের যে কুক্ষিগত করা, এই বিষয়টা উঠে আসে। আপনার সপ্তদশ শতাব্দীতে, ষোড়শ শতাব্দীতে আপনি দেখবেন যে ইউরোপে আ এইরকম ফ্যাসিজম ছিল। সরকার আপনার অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, বা বিভিন্ন যে প্রশাসনিক কাঠামো আছে, আইন শৃঙ্খলা আছে, এই সব কিছুর যারা শীর্ষ পর্যায়ে আছে তাদেরকে সরকার কুক্ষিগত করে রাখত। কুক্ষিগত করে তারা তাদের স্বার্থ আদায় করত। এই কারণেই কিন্তু এক পর্যায়ে আপনার ওই ইউরোপেও আন্দোলন হয়েছিল, এবং আ একটা পরিস্থিতির মুখে ফ্যাসিবাদকে পড়তে হয়েছিল। আমাদের দেশেও আসলে তাই হয়েছে। আপনার আমরা জানি যে তো এখন তো আর কেউ কুক্ষিগত করে রাখছে না না, পুঁজিবাজারটাকে। এখন কুক্ষিগত করে রাখছে না। এইটা ঠিক আছে। কিন্তু আপনার একটা জিনিস মনে রাখতে হবে, ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিস্ট সরকার, গত ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা সরকার, এটা ফ্যাসিস্ট ছিল, এটা নিঃসন্দেহে। তো এই ফ্যাসিস্ট সরকার প্রত্যেকটা পয়েন্টে, পয়েন্টে, প্রত্যেকটা ধাপে, ধাপে পরিস্থিতি এমনটাই করে রেখেছিল যে এখন এই সরকার ইচ্ছে করলে খুব স্বল্প সময়ের মধ্যে এর উত্তরণ ঘটাতে পারে না। বিষয়টা হচ্ছে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? এখন আপনার তো ঝেড়ে ফেললে সবাইকে ঝেড়ে ফেলতে হয়। কারণ গত ১৫ বছর ১৬ বছরে যত নিয়োগ প্রক্রিয়া হয়েছে, যতজনকে নেওয়া হয়েছে, সবই ছিল তাদের একটা দলীয় প্রীতি থেকে এবং ফ্যাসিজমকে টিকিয়ে রাখার একটা প্রবণতা থেকেই তারা এই কাজগুলো করেছিল। এখন হুট করে এসেই ৬ মাসের মধ্যে, ৩ মাসের মধ্যে খুব বেশি পাল্টে ফেলতে পারবে, এটা কিন্তু আশা করাটা বৃথা। এটা যারা আশা করবেন, আমি মনে করি যে তারা আসলে মানে মাথামোটা প্রকৃতির। এত দ্রুত এটা আশা করাটা ঠিক হবে না। আপনার ক্ষত হতে যে সময়টা লেগেছে, ক্ষত সারাতেও একটা দীর্ঘ সময়ই লাগবে। খুব অল্প সময়ের মধ্যে আপনি ক্ষত সারাতে পারবেন, এটা প্রত্যাশা করা তো আসলে মোটেও তা ঠিক ঠিক না। আছে যে অল্প সময়ের মধ্যে আমরা ঘুরে দাঁড়াবো। অনেক কিছু কিন্তু অল্প সময়েও একটু, একটু করে পরিবর্তন হয়েছে বা হচ্ছে। যেমন ধরেন যে আমরা যখন সরকার ১ম আসলো আমরা ভালো করে জানতে পারলাম যে ব্যাংকগুলো খালি হয়ে গেছে। পরবর্তীতে নতুন টাকা ছাপানো গভর্নর বন্ধ করলেন। বন্ধ করে যে ঠিক আছে নতুন টাকা আমরা বন্ধ করি কারণ আমাদের টাকার অবমূল্যায়ন দিন, দিন হচ্ছে সেই জায়গাটাতে আমরা কিছুটা প্রোটেক্ট করার চেষ্টা করি। এবং সেই পদক্ষেপ কিন্তু ভালো কাজও হয়েছে। তাই না? ব্যাংকগুলো অনেক সবগুলো না হলে কিছু, কিছু ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে। তারপর আপনি যদি বাজারের কথা বলেন যে বাজার ব্যবস্থাপনায় আমরা যেমনটা দেখছিলাম যে অনিয়ন্ত্রিত ছিল অনেকটা। আস্তে, আস্তে নিয়ন্ত্রণ হয়ে আসছে। এখন তো বর্তমানে আমরা বাজার নিয়ে ভালো কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, অনেকটাই নিয়ন্ত্রণে, আবার কিছু, কিছু ক্ষেত্রে তো নিয়ন্ত্রণে যে এসেছে বা আসছে তা তো না। আপনার মানে চালের বাজার বলেন, তেলের বাজার বলেন, এরকম বেশ কিছু বাজার কিন্তু এখনো কুক্ষিগত হয়ে আছে। বেশ কিছু
এটা এইভাবে বলাটা কুক্ষিগত কতটা, হয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, কুক্ষিগত হয়ে আছে বেশ কিছু বড় বড় কর্পোরেট হাউসের কাছে। তো তাদেরকে কিন্তু কোনোভাবেই সরকার নত করতে পারছে না, ঠিক নতজানু আছে। করতে পারছে না। আমরা এই বিষয়টা নিয়ে তাহলে পুঁজিবাজার থেকে এবার আমরা নিত্য প্রয়োজনীয় বাজারে হয়তো চলে আসবো। আমাদের আলোচনায় আমরা একটা ছোট্ট বিরতিতে যাই। এসে তারপরে আমরা নিত্য প্রয়োজনীয় বাজার নিয়ে আলোচনা করব। দর্শক সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত অর্থনীতির কথা অনুষ্ঠানে। দর্শক, আজকে স্টুডিওতে উপস্থিত আছেন গোলাম মাহবুব লিটন, সাংবাদিক ও কলামিস্ট। আমরা আলোচনা করছিলাম পুঁজিবাজার নিয়ে, আলোচনা করছিলাম আমাদের নিত্য প্রয়োজনীয় বাজার নিয়ে। বলছিলাম যে আমরা রমজান মাসে অন্তত পক্ষে দেখছি যে বেশ কিছু পণ্যের কিন্তু বাজারে কিছুটা স্বস্তি এসেছে। তার একই সাথে আমরা কিছু কিছু পণ্যে দেখেছি যে অস্বস্তি চরম পর্যায়ে রয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে চালের বাজার এবং তেলের বাজার কুক্ষিগত হয়ে আছে। এই ওয়ার্ডটা যদি কোট আনকোট করে বলি যে কুক্ষিগত আপনার কাছে কেন মনে হচ্ছে? আপনি বলছিলেন কয়েকটা কোম্পানির কাছে, মানে রাষ্ট্রের চেয়ে কোম্পানি বড়। না, বিষয়টা তা না। আসলে তেলের বাজারটা নিয়ন্ত্রণ করছে অল্প কিছু গুটিকয় আপনার কর্পোরেট হুম, প্রতিষ্ঠান। হুম। এই কর্পোরেট প্রতিষ্ঠানগুলো যখন এক হয়ে জোট বেঁধে যখন আপনার চিন্তা করে যে আমরা বাজার অস্থিতিশীল করে দেব, তখন কিন্তু সরকার খুব বেশি কিছু মানে করার থাকে না, বা আসলে ভোক্তাদের ভুগতে হয়, ভুগতে তারা বাধ্য হয়। আর এই ব্যাপারে খুব বেশি কঠোর যে সরকার হতে পারবে, সরকারে কিন্তু ওই রকম আসলে আহ, আপনার নির্বাচিত সরকার যেহেতু না, তাদের ভিত্তিটা অতটা মজবুত আপনি বলতে পারেন না, কারণ রুট লেভেল পর্যন্ত কিন্তু সরকারের শিকড় ছড়ানো না, প্রতিনিধি নেই। হুম। নেই, প্রতিনিধি নেই, যার ফলে এটা এই সরকারের মাধ্যমে সম্ভবও না। তো তারপরেও সরকার এই পর্যন্ত যা করেছে আপনার এই যে নিত্যপণ্যের বিষয়ে, এটা ইতিবাচক, এবং সরকারের যে উদ্দেশ্য সৎ ছিল সেটা পরিষ্কার। কিন্তু এইটার সুফল পেতে হলে, পুরোপুরি সুফল পেতে হলে আসলে আমাদের মন মানসিকতারও পরিবর্তন দরকার, আমাদের মানসিকতায় বেশ কিছু পরিবর্তন আসা দরকার। আপনার যেমন তেলের দাম যদি খুব বেশি বেড়ে যায়, তাহলে আমাদের দেখা গেছে যে আমাদের দেশে এই প্রবণতাটা কাজ করে, যেটার দাম বেড়ে যায় ওইটা কেনার প্রতি, ওইটা আপনার মজুত করার প্রতি আমাদের প্রবণতা তত বেড়ে যায়। কিন্তু এইটা যে দেশের জন্য ক্ষতিকর, এই ভাবনাটা আমাদের মাথায় থাকতে হবে। তো যেটার দাম বেড়ে যায় সেটার ব্যবহারটা আমরা যত কমিয়ে আনবো, অটোমেটিক্যালি সেটা চাহিদার সাথে যোগানের একটা ভারসাম্য তৈরি হয়ে যাবে, এবং এক পর্যায়ে যারা কুক্ষিগত করে রাখতে চায় তারা এটা ছেড়ে দিতে বাধ্য হবে। আপনি জানেন। যেহেতু আমার সরকার অসহায়, জি, আমার রাষ্ট্র অসহায়, জি, কয়েকটা কোম্পানির কাছে মানে অসহায়ত্ব বরণ করেই নিতে হয়, কিছু করার নেই। সেহেতু জনগণকেই এখন হ্যাঁ, মানে অবশ্যই, ব্যবহার অবশ্যই। কমিয়ে দিয়ে সেটার যে যদি কোনো চাহিদা সরকারকে, কমিয়ে দেওয়া যায় সেই যে ক্ষেত্রে। কোনো সরকারকে সফল হতে হলে জনগণ তার সাথে থাকতে হয়, জনগণের একাত্মতা থাকতে হয়, এবং তাদের ভেতরে ওই দেশপ্রেমটা থাকতে হয়। নয়তো সরকার কখনোই সফল হবে না। সরকার তো একটা কাঠামো মাত্র, এই একটা বায়বীয় বিষয়। নিশ্চয়ই, নিশ্চয়ই। আপনার কাছে কি মনে হয় যে আমরা কিন্তু এখন সয়াবিন তেল বাজারে কিন্তু পাওয়া যায় না। জি, আপনি জানেন নিশ্চয়ই। জি। মানে এই সুপার শপে গেলেও কিন্তু পাওয়া যায় পাওয়া না। যাচ্ছে না। এই প্রসঙ্গ ধরেই আমি ওটা বলছিলাম যে তো কুক্ষিগত হ্যাঁ, হয়ে আছে। তেলের কথা বলছিলেন আপনি। তো সয়াবিন তেল কি তাহলে বাংলাদেশে ইম্পোর্ট করা বন্ধ হয়ে গেছে? না, বাংলাদেশে ইম্পোর্ট করা বন্ধ হবে কেন? আপনি এইটা জানেন কিনা জানি না। আপনার মাদার ভেসেলে করে কিন্তু বেশ কিছু বড়, মানে মাদার ভেসেলে করে কিন্তু আপনার ইম্পোর্টেড সয়াবিন তেল কিন্তু আপনার নোঙরের আশেপাশেই রাখা আছে। রাখা আছে, এবং সেই মাদার ভেসেল থেকে কিন্তু আপনার লাইটার জাহাজে করে সেই হুম। তেল তুলেও আনা হয়েছে। কিন্তু এগুলো বন্দরে ভিড়ানো হচ্ছে না। কৃত্রিম একটা সংকট তৈরি করার জন্য। কৃত্রিম সংকট তৈরি হলে দাম যখন বাড়বে, তখনই লাইটার ভেসেলগুলো থেকে আপনার, লাইটার জাহাজগুলো থেকে আপনার বন্দরে নামানো হবে এবং উঁচু দামে এগুলো বিক্রি করা হবে। এই প্রবণতা থেকে এই কাজগুলো করা হচ্ছে। তো তো এইখানে ওরা যে ইচ্ছাকৃতভাবে এই ধরনের সংকট তৈরি করছে, অবশ্যই এটা ইচ্ছাকৃতভাবে। চেয়ে, চেয়ে দেখা ছাড়া গভর্নমেন্টের আর কিছু করার নেই। গভর্নমেন্ট কিছু হয়তো করার আছে, কিন্তু সেটা খুব বেশি ফলপ্রসূ হবে মনে হয় না। আর এই মানে সরকার, ওর কি সরকার পলিসিতে সংকট তৈরি করছে? যে পলিসিটা আপনি আমি আলোচনা করছি, নিশ্চয়ই গভর্নমেন্টে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন ওনারাও এটা বুঝতে পারছেন। জি, তো সেক্ষেত্রে ওনারা পদক্ষেপ নিয়েছেন বলে আপনার মনে হয়? পদক্ষেপ নিলেও ওনারা খুব বেশি সফল হতে পারবেন না। কারণ ওনারা তো খুব স্বল্প মেয়াদে এসছেন, এবং যাদের যাদের মাধ্যমে এটা বাজার কুক্ষিগত হয়ে আছে, তারাও কিন্তু জানেন যে এই সরকার স্বল্প মেয়াদে এসছে। তো এটা সাময়িকভাবে তারা একটা হয়তো কিছু করার চেষ্টা করবে, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে সফল হতে দেবে না। এই ক্ষেত্রে আমি আপনাকে যেটা বলছিলাম যে আমাদেরও আরও সচেতন হতে হবে। কেন বলছিলাম, আপনার আমরা যে বিপ্লবের মাধ্যমে ফ্যাসিজমের পতন ঘটেছে এবং নতুন একটা সরকার ক্ষমতায় এসেছে, আসার পরে আমাদের মনে কিন্তু একটা ভাবনা কাজ করছে যে আমরা আসলে আমাদের বিপ্লব শেষ, এখন আমাদের ফল পাওয়ার পালা।
এই কারণে আপনি দেখবেন যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মানুষজন মাঠে নামছে, এইটা চাই সেটা চাই সেটা চাই সেটা চাই, কিন্তু একটা ভঙ্গুর অবস্থায় যখন রাষ্ট্রের সবগুলো যন্ত্রই যখন একটা ভঙ্গুর অবস্থায় আছে, সেই ভঙ্গুর অবস্থা থেকে এটার ক্ষত কাটিয়ে উঠে স্বাভাবিক অবস্থায় আসতেই সরকারের হিমশিম খেতে হচ্ছে। তো সেই জায়গায় আপনার এত দাবি দেওয়া নিয়ে চললে তো হবে না। এই ক্ষেত্রে সরকারের একটা পলিসিতে পলিসিতে সরকার পলিসিতে ভুল আছে বলে আমার মনে হয়। সেটা হচ্ছে সরকারের আচরণটা হচ্ছে নির্মলেন্দু গুণের সেই কবিতার মতো, না প্রেমিক না বিপ্লবী। তাদের আচরণটা কখনো বিপ্লবীর মতো কখনো প্রেমিকের মতো হলে হবে না। বিপ্লবের এখন দ্বিতীয় পার্টে আমরা আছি। এখনো বিপ্লবীর মতোই আচরণ করতে হবে। যেটা ন্যায্য সেটা করতে হবে, যেটা অন্যায্য সেই সব আবেদন গ্রাহ্যই করা যাবে না, সেই সব আন্দোলন গ্রাহ্যই করা যাবে না। আর এই যে না প্রেমিক না বিপ্লবী আচরণের জন্যই কিন্তু আজকে আমাদের পরিস্থিতি এই জায়গায় এসছে যে আপনার প্রতিদিনই প্রেস ক্লাবে, প্রতিদিনই আপনার শাহবাগে হ্যাঁ, আপনার যেই পাবলিক প্লেসগুলো, এই পাবলিক প্লেসগুলো দখল করে আন্দোলন চলছে বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে। কিন্তু এই ধরনের আন্দোলনকে কোনোভাবেই সরকার প্রশ্রয় দেওয়া যাবে না আমি মনে করি। আর জনগণের উদ্দেশ্যে আমার একটা বার্তা আছে, সেটা বলার আগে একটা ছোট গল্প বলতে হয়। সেটা হচ্ছে গ্রিক দার্শনিক ডায়োজেনেস। ওনার আমলে যেই রাজা ছিলেন, সেই রাজা ছিলেন খুবই ফ্যাসিস্ট একজন রাজা। তো ডায়োজেনিস একদিন সকালে এসে ডায়োজেনিস একদিন সকালে নাস্তা করছিলেন শাক দিয়ে রুটি দিয়ে। তো তারই আরেক দার্শনিক বন্ধু, উনিও খুব বিখ্যাত ছিলেন সেই সময়ে, এসে দেখলেন যে ডায়োজেনিস শাক রুটি খাচ্ছেন। তো উনি তার বন্ধুকে বললেন, ডায়োজেনিসকে বললেন যে বন্ধু, তুমি যদি আজকে রাজাকে মেনে চলতে, রাজার তোষামোদি করতে, তাহলে কিন্তু তুমি আজকে শাক রুটি না খেয়ে আরো ভালো কিছু খেতে পারতে। উত্তরে ডায়োজেনিস বলেছিল, বন্ধু, তুমি যদি আজকে শাক রুটি দিয়ে খাওয়া শিখতে, তাহলে এই রকম ফালতু রাজার তোষামোদি তোমার করতে হতো না। এখন আপনি দেখেন যে ইতিহাস এখন ডায়োজেনিসকেই মনে রেখেছে। সেই দার্শনিকের নাম কিন্তু কেউ জানে না, মনেও রাখেনি। কেন মনে রাখেনি? কারণ ডায়োজেনিসকে কেন মনে রেখেছে? কারণ তার ত্যাগ ছিল অনেক বড়, দীর্ঘ সময় তিনি ত্যাগ করেছিলেন। তো আমরাও যদি, আমরা দেশের জনগণ যদি দীর্ঘ সময় ধরে ত্যাগ করি, তাহলে আমাদেরও জাতি মনে রাখবে। কারণ আমাদের এই ত্যাগটা শুধু আমাদের জন্য না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা সুস্থ সুন্দর চমৎকার একটা দেশে যদি আমরা বড় করতে চাই, একটা স্বপ্নময় পৃথিবী যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে আমাদের এখনও ত্যাগ স্বীকার করতে হবে। এখন ফলভোগের সময় না। ফলভোগের জন্য যারা উল্লম্ফন করছেন, তারা আদতে তাদের দেশপ্রেম আছে কিনা আমি জানি না। তাদের এই দেশপ্রেম প্রশ্নবিদ্ধ, এবং অনেক অনেক আন্দোলন এবং দাবি দেওয়া আদায়ের পেছনে যে কুচক্রী মহলের হাত নেই বা কারো ষড়যন্ত্র নেই, তা কিন্তু না। এটা হলফ করে কেউ বলতে পারবে না। হুম, তা ঠিক। এ কথাটা একেবারে যথার্থ বলেছেন যে যখন কোনো কেউ তার ন্যায্য দাবি নিয়ে সামনে আসে, সেই দাবির পেছন থেকে হয়তোবা কেউ তার অন্য কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য এর ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে, জি, বা তাদের লেলিয়ে দেয়। লেলিয়ে দেয়। জি, আমরা এবার একটু আরো একটা কথা বলছিলাম, যেহেতু বাজার নিয়ে আলোচনা করছিলাম, জি, সেটা আমরা তেলের বিষয়টা জানলাম। আপনি চালের কথা বলছিলেন। চালের দামও হু, হু করে বাড়ছে গত বেশ কিছুদিন ধরে। জি, লাগাম ধরা যাচ্ছে না, আসলেই যাচ্ছে না। জি। মানুষ হয়তোবা অন্যান্য পণ্যগুলোকে খুব কম দামে পাচ্ছে, মৌসুমী সবজিগুলোকে কম দামে পাচ্ছে, অথবা পেঁয়াজের কথা যদি বলেন, পেঁয়াজ নিয়ে মানুষ অনেক খুশি। যদিও কৃষকরা খুশি না। জনগণ জি। খুশি। জনগণ ৩০ টাকায় পেঁয়াজ পাচ্ছে, কিন্তু কৃষক কিন্তু ৫ টাকায় পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। তো এই জায়গাতে তো আছেই। সেই প্রসঙ্গে না গিয়ে চালের প্রসঙ্গে যদি আগে যাই, যে চালটাকে তাহলে কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? এটাও কি কয়েকটা কোম্পানির কাছেই বেঁধে আছে? এইটাও তো আপনার এই যে চাতাল মালিক ঠিক না, আপনার তার চেয়েও বড় বড় কিছু কোম্পানি, হ্যাঁ কোম্পানি বলা যায়, কারণ এখন বড় বড় কোম্পানিগুলো তো বাজারে চাল দিচ্ছে, তো তাদের কাছেই আটকে আছে। আপনি দেখবেন যে যখন কৃষকের অর্থ দরকার, তখন কিন্তু চাল কেনা হচ্ছে না, হুম, বা চাল কিনলেও তখন কিন্তু খুব কম দামে কেনা হচ্ছে। আর যখন চালের একটা কৃত্রিম সংকট তৈরি করে বাজারে ছাড়া যায়, তখনই কিন্তু বাজারে ছাড়া হচ্ছে। চাল নিয়েও তো চালবাজি চলছেই, এটা বলার অপেক্ষা রাখে না। তবে এই সিন্ডিকেট ভেঙে দেওয়া এই সরকারের পক্ষে খুব একটা সম্ভব না। সরকারের সততা থাকলে, আন্তরিকতা থাকলেও সম্ভব না আমার মতে। এর জন্য আসলে একটা গণতান্ত্রিকভাবে উত্তরণ ঘটানো একটা সরকারের দরকার, যারা রাজনৈতিকভাবে নির্বাচিত হয়ে আসবে, দীর্ঘমেয়াদের জন্য আসবে, এবং এই দীর্ঘমেয়াদে তারা একের পর এক শেকলগুলো ভেঙে দিবে, ভেঙে দিয়ে তারপরে চালের বাজারটাকে অবারিত করে দেবে। এটা ধরেন হুট করে একটা আইন করে, একটা নিয়ম করে কিন্তু চালের বাজারটা নিয়ন্ত্রণ করা যাবে না। সাময়িকভাবে হয়তো ২-১ দিনের জন্য, ২-৪ দিনের জন্য মনে হবে যে হ্যাঁ নিয়ন্ত্রণ করা গেল, কিন্তু না, পরে আবার এটা কিন্তু আবার খুব বাজে অবস্থায় চলে যাবে। তো এইটা যদি দীর্ঘমেয়াদে আমাদের সুফল পেতে হয়, তাহলে আমাদের প্রক্রিয়াটাও দীর্ঘমেয়াদী হওয়া চাই, এটাই আমি মনে করি। আরেকটা বিষয় যোগ করি আপনার। আপনি
হুট করে আইন করে নিয়ম করে যেটা বলছিলেন, আইন করে নিয়ম করাটা আমরা দেখতে পাই। হুট করে করা হয় আমাদের দেশে। জি, কিন্তু এটাকে প্রয়োগ করার জন্য যে লোকবল দরকার, নিয়মিত মনিটরিং দরকার, জি, দীর্ঘমেয়াদী মনিটরিং দরকার। আপনার জি, দীর্ঘমেয়াদী শব্দটা যদি নেই, জি। সেইটা আসলেই কখনো বাংলাদেশে সম্ভব হয় না কেন? দীর্ঘমেয়াদী মনিটরিংটা আসলেই কখনোই আমরা দেখি না। রাজনৈতিক সরকারের কথা বলছেন, রাজনৈতিক সরকার গত আওয়ামী লীগ বা তার আগে বিএনপি কখনোই কি সেভাবে আমরা বাজার মনিটরিংটাকে সুন্দরভাবে করতে দেখেছি? আসলে আসলে কখনোই না। জি না, কখনোই না। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে সরকারের আন্তরিকতার অভাব থাকে। সরকার হচ্ছে লোক দেখানো বদ্যি ডাকার মতো আরকি। বদ্যি ডাকে লোক দেখানো। আপনার একটা বিষয় দেখবেন, যেই ইস্যুটা নিয়ে সোশ্যাল মিডিয়া এবং সমাজের আরো ১০ টা আ মানুষের ভেতরে খুব বেশি একটা একটা আ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, তখন কিন্তু ওই ইস্যু ধরে সরকার কথা বলে ওই ইস্যুটা সমাধান করার চেষ্টা করে। কিন্তু এই ইস্যুটাকে যদি শুরুতেই যদি এইটা অঙ্কুরেই যদি এটা বিনাশ করা যেত, তাহলে কিন্তু এটা হতো না। কিন্তু অঙ্কুরে বিনাশ করার কোনো প্রবণতা আমাদের ভেতরে নাই। হ্যাঁ? আর আমি যেটা বলছি, বারবার বলছি, সরকারের দোষ দিলেই হবে না। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের ভেতরেও ওই সচেতনতা দরকার। আমি মনে করি সবার সচেতনতা থাকতে হবে। আর সর্বাগ্রে যেটা থাকতে হবে সেটা হচ্ছে দেশপ্রেম। আমাদের দেশে কিন্তু আপনি একটা জিনিস দেখবেন যে আমাদের মানুষের ভেতর পরস্পরের প্রতি সহানুভূতি, ভালোবাসা সবই আছে। কিন্তু দেশপ্রেমের জায়গায় কোথায় যেন আমরা একটু পিছিয়ে আছি। আমাদের দেশপ্রেমটা সর্বাগ্রে থাকতে হবে। দেশের কল্যাণ যেভাবে হবে আমাদের ওইভাবেই চলতে হবে। ওই ভাবনা থেকে আমাদের এগিয়ে যেতে হবে। আর নয়তো আপনার অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, কোনো ক্ষেত্রেই উন্নয়ন সম্ভব নয়। আচ্ছা, আ আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে কি মনে হয় যদি বলেন যে আমরা এই বর্তমানে মানে বিগত সরকার গত হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমাদের প্রধান উপদেষ্টা সহ অনেকেই বলছেন যে আমরা চেষ্টা করছি রাষ্ট্রের অর্থনীতিটাকে মেরামত করার জন্য। তো সেই জায়গায় আপনার কাছে কি মনে হয়? একজন সাংবাদিক হিসেবে আপনি কি দেখতে পাচ্ছেন যে আসলে অর্থনীতির মেরামত কতটুকু হয়েছে? এই আলোচনা দিয়ে অনুষ্ঠান শেষ করব। আচ্ছা, অর্থনীতির মেরামতটা আসলে এই সরকারের কাজ না। অন্তর্বর্তী ইন্টারিম গভর্নমেন্টটা এসছে আসলে আ একটা অরাজক পরিস্থিতি থেকে একটা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ তৈরি করা এবং একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাওয়ার জন্য। অর্থনীতি নিয়ে তাদের খুব বেশি কিছু করার নেই। তবে আ আপনার এই যে একটা আপনার কিন্তু রাজনৈতিক যে সরকার হাতে সময়টা উনারা পার করছেন, জি, উনারা বলছেন যে আমরা এবছরের পরে আগামী বছর গিয়ে ইলেকশন দিব। মানে আগামী মার্চে হয়তোবা ইলেকশন হতে পারে। কেউ কারো কথায় মনে হচ্ছে। জি। অ্যা কিন্তু এই যে আপনি মানে যদি আগামী বছর গিয়ে ইলেকশন হয়, গত বছরের ৫-৬ মাস, এবছর ৫ মাস যদি বলেন গত বছরের, এবছরের একটা বছর, সামনে গিয়ে আরো ৩ মাস। মানে এ ২ বছর কি আমরা কোনো বিনিয়োগহীন চুপচাপ বসে থাকবো? তাই না, কি না। হয়? না, না, নিশ্চয়ই বিনয়হীন বসে থাকবো না। এই ব্যাপারে তো তো বিনিয়োগ তো নেই। সরকারের প্রচেষ্টা তো আছে, কিন্তু এইভাবে আসলে হবে না। হ্যাঁ, আর বিনিয়োগহীন বসে থাকবো কি আপনার দেখেন, অর্থ উপদেষ্টা এই যে বিএসইসিতে যে ঘটনাটা ঘটলো, এটা এখন না বললেই আর হচ্ছে না। বিএসইসিতে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন অর্থ উপদেষ্টাকে প্রশ্ন করা হলো যে এই ব্যাপারে তার মন্তব্য জানতে চাওয়া হলো, তখন বললেন যে বিএসইসির চেয়ারম্যান আছেন, তিনি এই ব্যাপারে বলবেন। তো অর্থ উপদেষ্টা যদি এইভাবে দায় এড়িয়ে যান, তাহলে আপনি এই সরকার কি করছে বা এই সরকারের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করতে পারেন? এই প্রশ্ন জাগা স্বাভাবিক না? সো তাহলে আমাদের প্রত্যাশাই কমিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, আমাদের প্রত্যাশাই কমিয়ে দেওয়া উচিত। কারণটা হচ্ছে এইটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কারণ প্রত্যাশাই হতাশার দরজা খুলে দেয়। হতাশা শব্দটার জন্মই হয়েছে হতযোগ আশা। মানে আপনি কিছু আশা করছেন, সেই আশাটা আপনি পাচ্ছেন না, হত হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। কাজে আমাদের প্রত্যাশার জায়গাটাই কমিয়ে দিতে হবে। ত্যাগের জায়গাটা একটু বাড়াতে হবে, দেশপ্রেমটা একটু বাড়াতে হবে। প্রত্যাশার জায়গাটা কমিয়ে দিতে হবে। তবেই আমাদের দেশ আসলে অর্থনীতি বলেন আর সামগ্রিকভাবেই, শুধু অর্থনীতিতে না, সামগ্রিকভাবে আমাদের দেশ এগিয়ে যাবে। সবার ভিতর দেশপ্রেম জাগ্রত হোক, এটাই আমার প্রত্যাশা। জি, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আমাদের আলোচনায় কিন্তু একটি কথা বারবার উঠে এসেছে যে আমাদের নিজেদেরকে নিজেদের জায়গা থেকে দেশপ্রেম জাগাতে হবে। আমাদের নিজেদের জায়গা থেকে যতটুকু করার ততটুকু করতে হবে। মানে আমি নিজে যাতে ভালো থাকি, আমি নিজে যাতে অন্যের কষ্টের কারণ না হয়ে যাই। তাতে করে দেখা যায় পুরো সমাজটাই ভালো থাকবে। আর পুঁজিবাজার নিয়ে আমরা যতটুকু আলোচনা করলাম, হয়তোবা পুঁজিবাজারটাকে আমরা সামনে ভালো দেখতে পাবো। এই প্রত্যাশাই রাখি। আজকের মতো এখানে শেষ করতে চাই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন।